শেখ হাসিনা ক্ষমতা হারানোর আগেও বলেছিল যে আমেরিকা আমাকে এই চুক্তি করতে বলছে, আমাকে এই স্বার্থ চাচ্ছে, অনেকগুলো কথা উনি বলেছিলেন, যেটা আমরা ওই সময় অত গুরুত্ব দেই নাই। এই চুক্তিটাকে কেন্দ্র করে যেই যেই বক্তব্য এবং ইস্যু আমাদের গণমাধ্যমে আসছে, এইটা একটা ইন্ডিয়ান ন্যারেটিভ বলে আমি মনে করি আর কি। আজকের প্রেক্ষাপটে আমরা আজকে 5 আগস্টের পর থেকে যে সমস্ত কার্যক্রম হচ্ছে, তাই সেগুলোতে আমরা আসলে তো প্রমাণ পাচ্ছি যে এটা আমেরিকার একটা পুতুল সরকার ছিল ডক্টর ইউনূস, এবং আমেরিকার স্বার্থে উনি এই চুক্তিটা করেছেন এবং উনার স্বার্থেই করেছেন। এবং এখনো যদি এটা বাতিল না হয়, তাহলে জনগণের কাছে রাজনৈতিক দলগুলো অবশ্যই জবাবদিহি করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, এই চুক্তি করার সময় বিএনপি এবং জামাতি ইসলামের সঙ্গে আলোচনা করা হয়েছিল কিনা, যেহেতু চুক্তিটি করা হয়েছিল মাত্র নির্বাচনের মাত্র 3 দিন আগে, এবং যদি এই চুক্তি দেশের জন্য লাভজনক না হয়, মানে অনেকেই বলছে যে এটা দেশের জন্য লাভজনক না, আপনি বলতে পারেন যে এটা লাভজনক, যদি না হয় তবে এই সরকারের তা বাতিল করা উচিত কিনা, এই প্রশ্নটারও আবার দুটি কখ আছে। কখ হচ্ছে এই চুক্তিটা যদি খারাপ হয় তাহলে তার দায় ডক্টর ইউনূসের পুরোপুরি নিতে হবে না, কিসের হবে কিনা, কিসের ভয়ে বা কাকে সন্তুষ্ট করতে এই চুক্তি তাকে করতে হয়েছিল। আমি একই প্রশ্ন ব্যারিস্টার ফুয়াদের জন্য, কিন্তু আমরা আনিস ভাইকে আগে শুনবো। জনাব আনিস আলমগীর, চুক্তিটা যে সময় হয়েছে তার পুরো কৃতিত্ব, পুরো বদনাম সবই তো ডক্টর ইউনূসকে নিতে হবে। এখন তারা যদি বলে, ইতিমধ্যে বলেছেও যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা বিএনপি এবং জামাতে ইসলামের সাথে আলাপ করেছিল তারা, বাট জামাতে ইসলাম থেকে আপত্তিও জানানো হয়েছে, না এটা করে না। এটা যেই প্রক্রিয়ায় এই চুক্তিটা আসলে যে ক্লজগুলো এখানে আছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিএনপি এবং জামাতে ইসলাম এই ধরনের একটা একপেশে চুক্তি কখনোই মেনে নেওয়ার কথা না। কারণ এখানে বাংলাদেশের ইচ্ছা অনিচ্ছাকে জলাঞ্জলি দেওয়া হয়েছে, বাংলাদেশি কৃষকদের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে, বাংলাদেশকে একটা ইউএস পণ্যের ডাম্পিং প্লেস বানানোর চেষ্টা হয়েছে। এখানে সার্বভৌমত্ব হুমকির মুখে। আমি কার থেকে কি কিনবো, এবং আমি যদি এই একই রকম চুক্তি অন্যের সাথে করি, তাহলে এই চুক্তি বাতিল করতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র, এরকম অনেক ক্লজ আছে। এবং অনেক অপ্রয়োজনীয় পণ্য বাংলাদেশের ঘাড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বাংলাদেশ যেটার সক্ষমতাও নাই সেটাও কিনতে বলা হচ্ছে। তো সার্বিকভাবে আমি মনে করি যে এটা এমন একটা চুক্তি যেটা বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, এবং রাজনৈতিক দল হিসাবে আমি মনে করি না বিএনপি জামাত এত দেশ বিরোধী একটা রাজনৈতিক দল, বিদেশি স্বার্থে তারা এটা তাদের মানতেই হবে। এবং ইউনূস সাহেব ইলেকশনের 2 দিন আগে এটা বা 3 দিন আগে এটা স্বাক্ষর করবেন, সেটাতে তারা সম্মতি দিয়েছিল। আনিস ভাই, একটা কথা শুধু পরিষ্কার হয় নাই যে বিএনপি, আপনি একদম স্পষ্ট বলেছেন, কারণ আমি জামায়াতের পক্ষ থেকে এটা বলতে শুনেছি যে এই চুক্তিটার বিষয়ে তাদের আগে কোনো আলাপ হয় নাই, কিন্তু শফিক ভাই মানে গত সরকারের মুখপাত্র আমাকে গত সপ্তাহেও মানে ইন্টারভিউ থেকে বললেন যে খলিলুর রহমানের কাছে তিনি শুনেছেন যে খলিলুর রহমান এই দুইজনের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। মানে কেউ একজন নিশ্চয়ই মিথ্যা কথা বলছেন, হয় খলিলুর রহমান নয় শফিকুর রহমান, কিন্তু বিএনপি বক্তব্যটা অস্বীকার করে নাই যে তাদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা। কিন্তু আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বিএনপি চুক্তিটা বাতিল করছে না। বিএনপি কেন চুক্তিটা বাতিল করছে না বলে আপনার ধারণা? আমার মনে হয় একটা প্যাকেজ খলিলুর রহমানের সাথে এখানে ইনভলভ আছে। খলিলুর রহমান কেন পররাষ্ট্রমন্ত্রী হবে সেটাও তো একই কোশ্চেন, রাইট? তাহলে খলিলুর রহমান কি এই ধরনের কোনো গোপন আঘাত করেছে কিনা যে আমি মার্কিন স্বার্থ দেখবো? মার্কিনীরা হয়তো বলেছে খলিলুর রহমানকে আপনি দেখেন, সেই ধরনের কোনো ঘটনা থাকতে পারে, ওটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আমি মনে করি যে বিএনপি, যদি আপনি যেটা বললেন যে বিএনপি বলে নাই কিছু, সেটাও মানে নজরে নেওয়ার মতো বিষয়। কারণ সংসদে এত বিষয় নিয়ে কথা হয়, এত কিছু নিয়ে আলাপ হচ্ছে, দেশের মানুষ এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছে যে চুক্তি, সেটা নিয়ে সরকারি এবং বিরোধী দল মানে কাকতালীয় ভাবে দুই দলের মুখে কষ্টে দিয়ে বসে আছে, তারা কেউ কথা বলে না। আনিস ভাই, এই পয়েন্টটা আমি একটু ব্যারিস্টার ফুয়াদকে মনে রাখতে বলবো তার আলোচনার সময়। ব্যারিস্টার ফুয়াদ, আপনি তো প্রশ্নটা জানেন, আমাদের একজন দর্শক আপনার উদ্দেশ্যে একটা প্রশ্ন করেছেন, সেটাও একটু বলে রাখি আর কি, একবারে প্যাকেজ ডিল। সেটা হচ্ছে জনাব ফুয়াদের কাছে প্রশ্ন, উনি কি আমেরিকার সাথে ইউনূসের বাণিজ্যিক চুক্তি সমর্থন করেন? যদি সমর্থন না করে থাকেন তাহলে ইউনূসকে নিয়ে উনার এখনকার ভাবনা কি? আপনি যদি এই চুক্তিটা, আপনি প্রশ্নটা শুনেছেন, আনিস ভাইয়ের বক্তব্য শুনেছেন, দর্শকের মন্তব্য শুনেছেন, আপনি যদি আমাদের একটু বলেন, কথা বলেন।
ধন্যবাদ। চুক্তির সাবস্ট্যান্সে যাবার আগে আমার প্রথম অবজারভেশন হচ্ছে যে এই চুক্তিটাকে কেন্দ্র করে যেই বক্তব্য এবং ইস্যু আমাদের গণমাধ্যমে আসছে, এইটা একটা ইন্ডিয়ান ন্যারেটিভ বলে আমি মনে করি আর কি। কারণ এই চুক্তির মধ্য দিয়ে আপনার এক্সপোর্টের জায়গা থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যাদের সাথে আমাদের বাইল্যাটারাল ট্রেড আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া। এবং দেখেন, একটা চুক্তিকে বারবার বলা হচ্ছে ক্ষমতা থেকে যাওয়ার আগে 3 দিন আগে একটা করেছে। আপনারা এটা ভালোভাবে বুঝবেন যে এটার গোড়াটা কোথায় এই বিষয়টা। ট্রাম্প ক্ষমতায় আসার পরে সারা দুনিয়ার উপরে রেসিপ্রোকাল ট্যারিফ চাপায় দিয়েছে, যে তুমি আমার গুডসের উপরে যত শতাংশ ট্যারিফ দিবা, আমি তোমার গুডসের উপর অত শতাংশ ট্যারিফ দেবো। দের ইজ নো ফ্রি চান্স আর কি। এবং সেটার মাধ্যমে কিন্তু সারা দুনিয়া এফেক্টেড হয়েছে। তার যে হিস্টোরিক্যাল ইউরোপিয়ান অ্যালাইস, সাউথ আমেরিকা থেকে শুরু করে সব জায়গায়। এবং এই ট্যারিফ ওয়ারে যে নেগোসিয়েশন চলেছে, সেইটা যদি আজকে ভারতের মতো আমাদের উপরে 50% হইতো, তখন আমরা আসলে কি আর্গু করতাম, কোন পয়েন্টে আমরা থাকতাম? তো সেইখানে এই ট্যারিফের জায়গাতে আমরা 19%-এ আমাদের তখন অ্যাডমিনিস্ট্রেশন যারা ছিলেন, বাণিজ্য, ফরেন, সবাই মিলে সেটা করেছেন। এবং আমরা কিন্তু সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছি যে ট্রাম্পের যে ট্রেড ওয়ার যেটা উনি চাপিয়ে দিয়েছেন সারা দুনিয়াতে, সেখানে এরকম একটা ডিল করতে পারার কারণে। এটাই না। কারণ এইরকম নেগোসিয়েশন এই লেভেলের ট্যারিফে নিয়ে আসতে পারছে খুব কম সংখ্যক দেশ। দ্বিতীয়ত হচ্ছে যে দেখেন আর্গুমেন্টে, না, দ্বিতীয় আর্গুমেন্টের তেল আর দরকার বেরসে ফুয়াদ, দ্বিতীয় আর্গুমেন্টের কোনো দরকার নাই। আপনি যেহেতু মনে করতেছেন চুক্তিটা ভালো এবং সেটা ইন্ডিয়ান নেগেটিভ, তাহলে তো আর বিএনপি এটা বাতিল করবে কেন? সেটা ঠিকই আছে। না, শেষ আছে, এটা বক্তব্য আছে। না, আমি এই মাঝখানে একটু প্রশ্ন করতে চাই বেরসে ফুয়াদ আপনাকে, আপনি অনুমতি দিলে আমি একটু আপনার কাছে একটু দুইটা বিষয় একটু আমি জানতে চাইছিলাম। 1 নম্বর কথা, আপনি বলতেছেন যে বক্তব্য গণমাধ্যমে আসছে তা ইন্ডিয়ান নেগেটিভ। আমি বিনয়ের সাথে আপনার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করি। আমি মনে করি চুক্তিটা খারাপ হয়েছে। আমি আপনাকে পয়েন্ট করে দেখিয়ে দিতে পারবো। আমি 36 পৃষ্ঠা চুক্তিটা পড়েছি, আমার কাছে মনে হচ্ছে এটা খুবই 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 বাজে। আমিও পড়েছি। হ্যাঁ, বাজে চুক্তি হয়েছে। সেকেন্ড, ওই সময় টেরিফ 39% ছিল না, ওই সময় টেরিফ ছিল 20%। যখন চুক্তিটা হয় সে 20% থেকে নামিয়ে এটা 19% আনা হয়েছে। থার্ড, আপনি এটা রিসিপ্রোকাল টেরিফের কথা যেটা আপনি বলেছেন, এই চুক্তি হওয়ার আগেই সেই রিসিপ্রোকাল টেরিফ আসলে যুক্তরাষ্ট্রের বিচার কাঠামোতেই সেটা বন্ধ হয়ে গেছে। এবার আসি ফোর্থ কথায়, এইটার কোনো টাইম বাউন্ড ছিল যে আপনি এটা 9 তারিখে করবেন, 13 তারিখে না, বা 15 তারিখের মধ্যে করবেন, এরকম কোনো টাইম বাউন্ড কোথাও ছিল না। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা এই চুক্তিতে কি কি করতেছি সেইটা ওই সরকার আমাদের একটু বারের জন্য আমাদেরকে জানায় না, এটা গোপন করে রাখছে। আপনি এটাকে ইন্ডিয়ান নেগেটিভ বলতে পারেন, ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি আমাদের জেনারেশনের চেয়ে বয়সে ছোট, কিন্তু বুদ্ধিতে, উচ্চতায়, ওজনে সবকিছুতে বড়। আমি আপনাকে সিম্পল ম্যাথটা করতে বলবো যে এটাতে লাভ আমেরিকার হচ্ছে নাকি ইন্ডিয়ার কম হচ্ছে নাকি বাংলাদেশের হচ্ছে। আপনি প্লিজ অঙ্কটা করবেন আরেকটা সময়। আপনি এটা প্রথম কথা হচ্ছে, আমি তো এটা শেষ করি নাই আমার আর্গুমেন্টের জায়গাটা। দ্বিতীয় হচ্ছে যে ন্যারেটিভের বাইরে এসে যেই সাবস্ট্যান্টিভ ডিসকাশনটা দরকার ছিল আমাদের, সেই ডিসকাশনটা আমাদের গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি না। এখন দেখেন আমরা কি জিনিস করি। আনিস ভাই ডাম্পিং গ্রাউন্ড বলছেন কৃষি পণ্যের। আমরা কি ইন্ডিয়ান কৃষি পণ্যের ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হই নাই? গত 50 বছরে আমার চাল, ডাল, আলু, পেঁয়াজ যাই লাগে, আমার এই যে প্রায় $20 বিলিয়ন আমি জিনিসপত্র কিনি, আপনার বৈধ অবৈধ ব্ল্যাক মার্কেট সবকিছু মিলায়। তো সেইখানে আপনি আমেরিকার মতো একটা দেশের সাথে নেগোশিয়েট করবেন কোন জায়গাতে? দেখেন, যেই তুলাটার ব্যাপারে বলা হচ্ছে 2.5 to 3 বিলিয়ন ডলারের কটন, যেটা ইন্ডিয়া থেকে আনা হতো, এটা এখন আমেরিকা থেকে আনা হবে। এটার বিনিময়ে আমেরিকা কি বলছে? সে হচ্ছে এই কটনটা ব্যবহার করে যেই পণ্য তৈরি করা হবে, বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা হবে, সেটা ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবে আমেরিকার মার্কেটে। এখন এইরকম প্রত্যেকটা জায়গাতে গিয়ে আমি খুবই দুঃখিত যে আমার আপনার মতো আপনি ডিউটি ফ্রি অ্যাক্সেসের কথা বলতেছেন। আপনি কি ওই তুলাটার জন্য, প্রথম কথা, বাংলাদেশ তুলার জন্য ইন্ডিয়া থেকে তুলা, কিন্তু বাংলাদেশের তুলার বেশিরভাগ বাজার ছিল হচ্ছে পাকিস্তান, আজারবাইজান, মধ্য এশিয়ার দেশগুলি এবং তুরস্ক থেকে শুরু করে তুর্কমেনিস্তান পর্যন্ত অনেক জায়গা থেকে বাংলাদেশ তুলা এটা করতো। এইটার
চীন থেকে তুলা গেছে। শুধু সিঙ্গেল আমি বলি আপনার লিড টাইম এখানে অনেক গুরুত্বপূর্ণ। ভিয়েতনাম থেকে আমাদের মানে আপনি কখন তুলা আনবেন, আনতে কত সময় লাগবে, যাইতে কত সময় লাগবে, আপনি খালাস করতে কত সময় লাগবে, এই লিড টাইম ভেরি ইম্পর্টেন্ট। এবং সেইটার আসা যাওয়ার খরচ এবং সেইটার টেরিফ প্লিজ একটু গুণ করে দেখবেন। আপনি আমার কথা শোনা দরকার নেই, আপনি বিজিএমইতে যারা এই তুলা আইনা ফেব্রিক বানায়া কাপড় বানায় তাদের সাথে আপনি একটু কথা বলবেন। আমি এই যে এক এক করে আসতেছে, আপনারা মানে ইন্টারফেয়ার করতে হবে না, আমি শেষ করে ফেললে। জি, 8 পয়েন্ট হচ্ছে, ইতিমধ্যে আমি এই ব্যাপারে বলেছি যে একটা পার্লামেন্টারি কমিটি করে দেওয়া দরকার, ক্রস পার্টি। এখন আপনি এটা বলতেই পারবেন, আমেরিকার মতো একটা দেশের সাথে আমাদের নেগোশিয়েট করার ক্যাপাসিটির জায়গাতে আমরা কি আসলে খুবই আপার হ্যান্ডে থাকি? এরকম তৃতীয় বিশ্বের দেশগুলো কি সেটা করতে পারে? সেই ক্যাপাসিটি আমরা ডিসপ্লে করতে পারি নাই, হিস্টোরিক্যালি পারি নাই, শুধু এইবার না। তো এই জন্য যেটাগুলো আপনাকে বলেছি যে আমাকে ইন্টারঅ্যাক্ট করার দরকার নাই, আমার যেটা আমি প্রস্তাব করেছি অলরেডি পাবলিক প্লেসে, একটা ক্রস পার্টি কমিটি করে দেন, এখনো তো স্ট্যান্ডিং কমিটি হয় নাই, যারা এটা পুরোটা রিভিজিট করুক, কোথায় কোথায় আমার দেশের স্বার্থ সংরক্ষিত হচ্ছে না। আপনার মনে থাকার কথা, ভারতের মাধ্যমে প্যারিসের প্রাইম মিনিস্টার আসছে না, শেখ হাসিনার একেবারে শেষের দিকে আমাদের উপরে কতগুলো এয়ারবাস চাপিয়ে দেয়, এরকম চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল কিনা? সেখানে দেখেন প্রতিবারই সুপার পাওয়াররা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোকে এভাবে ম্যানিপুলেট করে। এই করাটাকে আপনি কিভাবে ডিল করবেন? তারপরে ট্রাম্পের মতো একটা পাগল আছে, আপনার ম্যানিয়াক প্রেসিডেন্ট ওখানে আছে। এই জন্য আমরা বলেছি যে নিজেদের ভিতরে সাবস্ট্যান্টিভ কনভারসেশনটাকে গভর্নমেন্ট লেভেলে ডিল করা দরকার। আপনি প্রয়োজনে এটা রিভিজিট করেন, ক্রস সেকশন করে কোথায় কোথায় আমাদের এটা অ্যাড্রেস করতে হবে, কোথায় কোথায় আমরা রিজলভ করতে পারবো। আপনার এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত, কিন্তু যেটা আপনি খেয়াল করেছেন কিনা যে জনাব খলিলুর রহমান যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলতেছেন যে এটা বিএনপি এবং জামায়াতের সঙ্গে আলোচনা হয়েছে। জামায়াতের নেতা স্পষ্ট বলেছেন জামায়াতের সাথে এইসব বিষয়ে কোনো আলোচনা হয় নাই। বিএনপি নেতা এই ব্যাপারে কোনো রকম কোনো কথা বলে না, কিন্তু বিএনপির পক্ষ থেকে কেন এই চুক্তিটা বাতিল করা হবে না সেটা নিয়ে অলরেডি বলা হয়ে গেছে। তাইলে যেটা পার্লামেন্টারি কমিটি, অল পার্টি পার্লামেন্টারি কমিটি বা কোনো একটা কমিশন দরকার হলে সেই চুক্তিটা, সেটার আর সম্ভাবনা কই থাকলো? কারণ আমরা তো ধরেই নিলাম, আমরা তো মাইনেই নিলাম যে চুক্তিটা আমাদের জন্য অনেক ভালো এবং এটা ইন্ডিয়ান ন্যারেটিভ যে চুক্তিটা খারাপ। ডক্টর মোহাম্মদ ইউনূসের 3 দিন ছিল, তো উনার তো এটা নেয়ার দরকার ছিল না, উনি তো আর পলিটিক্স করবেন না, উনি আর পরে থাকবেন না। যদি পার্টিগুলোকে জানায় থাকে তাহলে সমস্যা কোথায়? বিষয় হলো যে পার্টিগুলোকে জানায় নাই তো, জামাত ইসলামী বলছে যে তাকে জানানো হয় নাই। না, বিএনপি তো এই ব্যাপারে এখন পর্যন্ত কিছু বলে নাই, জানাই নাই। বিএনপি কে জানাই যদি শুধু করে সেটা আরো আপত্তিকর। তার মানে সরকারে আসার আগে সরকারের সাথে ইউনূস সাহেবের একটা ডিল ছিল না। ওয়েল, এই ব্যাপারে তো আপনি অনেক আলোচনা করতে পারবেন যে বিএনপির সাথে লন্ডন মিটিং আগে ডিল হয়েছে কিনা। বিরোধী দল এই ব্যাপারগুলোতে বারবার জামায়াতের সাথে আলোচনা না করে শুধু বিএনপির সাথে আলোচনা করলাম যে 3 দিন পরে আমি একটা সই স্বাক্ষর করতে চাচ্ছি, এটা আপনারা ভালো কিনা বলেন। তো আপনি মানে এটার জন্য ডক্টর ইউনূস সরকারকে দায় দিবেন না? না, দায়ের থেকে বড় জিনিস হচ্ছে যে যদি মানে এটা কিন্তু সাকসেসিভলি বিভিন্ন দেশে এই প্র্যাকটিসটা আছে। আপনি দেখবেন প্রেসিডেন্ট ইলেক্ট যখন হয়ে যায়, আমি একটা উদাহরণ দেখি নাই 3 দিন পরে সরকার পরিবর্তন হবে আর এই সাকসেসিভ এরকম চুক্তি করতে একটা উদাহরণ নাই। সিরিয়াসলি আমি 3 দিন পরের বিষয় না, সিরিয়াসলি আমি 3 দিন পরের বিষয় না খালিদ ভাই। জি খালিদ ভাই, এটা 3 দিন পরের বিষয় না, এটা একটা চলমান প্রসেস ছিল। আমি এদেরকেও জিজ্ঞেস করছি, ওদেরকেও জিজ্ঞেস করছি, সময় দিয়ে নেগোসিয়েশন হয়েছে। হ্যাঁ, ওটা কোনো টাইম বাউন্ড ছিল না যে 9 তারিখে এটা স্বাক্ষর করতে হবে, কোনো টাইম বাউন্ড ছিল না এটাতে। না, সেটা ঠিক আছে, বাট বলতেছি আর আলোচনাটা তো আপনার চলমান ছিল, এমনটা না যে এটা মানে ওই আগের দিন করে পরের দিন 24 ঘন্টার ভিতরে করে ফেলেছে, ব্যাপারটা তা না। আমার মনে হচ্ছে এটা একটা ইন্ডিয়ান লাভবান হবে, এটা একটা মানে এটা একটা মিথ্যাচার কমপ্লিটলি। আমি আমার একটা পণ্য কিনবো, যেখান থেকে আমি সস্তা পাবো সেখানেই যাব। বাংলাদেশ থেকে ক্যারিং চার্জ কম, ইন্ডিয়া থেকে কেনা, ইন্ডিয়া আমাদের খুব প্রয়োজনে তাড়াতাড়ি আমি আনতে পারি। সো এখানে ইন্ডিয়া রাষ্ট্র কোথা থেকে আমি বলছি যে আমি এখন কোনো চুক্তি নাই মনে করো, এই অবস্থা আমার যেখান থেকে সুবিধা হবে আমি সেখান থেকে নেব। আমি পাম অয়েল কেন মালয়েশিয়া থেকে না এনে আমেরিকা থেকে নেব? কোন যুক্তিতে? আমার বোয়িং কেন কিনতে হবে? আমার তো এর বিকল্প থাকতে পারে। আমি বারবার বলছেন যে 2টা রাজনৈতিক দলের সাথে কথা বলেছে, 2টা রাজনৈতিক দল কি দেশ চালায়? এখানে অন্য কেউ নাই। 2টা রাজনৈতিক দলের সাথে কেন কথা বলতে? আরো তো রাজনৈতিক দল আছে তো।